প্রধানমন্ত্রী হিসাবে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। গতদিনে ভারতের রাষ্ট্রপতির কাছে গিয়ে সেই ইস্তফা পত্র তিনি দিলেন এবং পুরো বিজেপি সরকারকে এই মুহূর্তে ভেঙে দেওয়া হয়েছে। নতুন আরো একটা সরকার গঠনের প্রচেষ্টা চালানো হচ্ছে দুই শরিকের তরফে। একটা হচ্ছে এনডিএ গঠবন্ধন আর একটা হচ্ছে ইন্ডিয়া গঠবন্ধন। এই দুজনের শরিকই কিন্তু গতকাল তারা ইন্টারনাল মিটিং করেছেন এবং এবং এনডিএর তরফ থেকে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের জন্য নতুন করে দাবি জানানো হবে। যদিও কোনোভাবেই 1 ইঞ্চিও ছেড়ে দিতে রাজি নয় ইন্ডিয়া গঠবন্ধন। তারাও চেষ্টা করছে যদি কোনোভাবে এক চুলো কোনো রকমের যদি সাহায্য পাওয়া যায় আরো বেশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, যদি কোনো সম্ভাবনা তৈরি হয় তাদের ইন্ডিয়া গঠবন্ধন সরকারে আসবে, সেই দিকটা তারা খতিয়ে দেখছে। কিন্তু আপনাদের বলবো সেটা একেবারে অসম্ভব। আজকের পর্বে একেবারে সংখ্যা দিয়ে আপনাদের কাছে বর্ণনা করব। কিন্তু রাজনীতিতে এই মুহূর্তে উথাল পাথাল হচ্ছে এবং আগামী 5 বছর ধরে দেশের রাজনীতি কিভাবে উত্তাল হয় শুধু লক্ষ্য করবেন। শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেছেন দেখবেন শেয়ার মার্কেটে কখনো ওপরে উঠবে, কখনো নিচে নামবে, কত ভোলাটাইল মার্কেট হয়ে যাবে। একমাত্র কারণ একটা স্টেবল গভর্নমেন্ট আমরা সকলে মিলে ইলেক্ট করতে পারিনি। সেই কারণেই দেশবাসীকে কিন্তু প্রচুর ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে হবে এবং পড়শি দেশ যারা শত্রুপক্ষ রয়েছে, আমার আশঙ্কা এই ফাঁকে কিন্তু তারা সুযোগ খোঁজার চেষ্টা করবে। এবং আপনারা জানেন কিনা জানি না, বিজেপির অন্দরেও বিভিন্ন রদবদল করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছে যে বর্তমান বিজেপির প্রেসিডেন্ট জেপি নাড্ডা পদত্যাগ করলেন এবং তার জায়গায় নাকি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, তাকে ইমিডিয়েট দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। সম্ভবত তাকেই প্রেসিডেন্ট করা হতে পারে সর্বভারতীয় বিজেপির তরফ থেকে। এছাড়াও যেটা আপনাদের বলতে চাইবো, যেটা এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে, যে 240টি এককভাবে আসন জিতে বিজেপি যতটা না শক্তিশালী এই মুহূর্তে বোধহয় তার থেকেও বেশি শক্তিশালী অন্ধ্রপ্রদেশে মাত্র 16টি আসনে জেতা তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মাত্র 12টি আসন নিয়ে জেতা জনতা দল ইউনাইটেড অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই দুজন রাজনীতিতে এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বেশি দামি। হতে পারে যে বিজেপি 240 আসন জিতেছে, হতে পারে কংগ্রেস 99 আসন জিতেছে, হতে পারে তৃণমূল কংগ্রেস 29 আসন জিতেছে কিংবা সপা জিতেছে এত বেশি আসন, তার সত্ত্বেও কিন্তু এই দুজন মাত্র 16টি এবং 12টি আসন নিয়ে কার্যত ভারতের রাজনীতির চালিকা শক্তিতে এনারা চলে এসেছেন। এনাদের ওপরই কিন্তু ডিপেন্ড করছে যে মোদী সরকার গভর্নমেন্ট করতে পারবেন কি পারবেন না। এবং আপনারা জানেন গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে এনডিএর সমস্ত শরিক মিলে সেখানে একটা বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই বসেছিলেন তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু এবং তার পাশেই বসেছিলেন কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই দুজনকেই বিজেপি যে ইতিমধ্যেই গুরুত্ব দিতে শুরু করেছে সেটা স্পষ্ট এবং গুরুত্ব না দিয়ে উপায় নেই। আপনারা যদি সংখ্যাটা একটুখানি নজর করেন তাহলে বুঝতে পারবেন বিজেপি এককভাবে পেয়েছে 240 এবং তাদের পৌঁছাতে হবে সরকার করতে গেলে 272, অর্থাৎ 32টি আসন বিজেপির শর্ট পড়েছে। সেখানে তেলেগু দেশম পার্টি অন্ধ্রপ্রদেশ তাদের রয়েছে 16টি এবং বিহারের জেডিইউ তাদের রয়েছে 12টি আসন, অর্থাৎ এই 16 আর 12 যোগ করলে হয়ে যায় 28। একেবারেই কাছাকাছি ম্যাজিক ফিগারের কাছে পৌঁছে যাবে এই তিনটে পার্টি মিলে, বিজেপি, জেডিইউ এবং টিডিপি। এছাড়াও খুচরো খাচরা যা শরিক রয়েছে তাদের থেকে 4টি আসন এমনি চলে আসবে। বিজেপির জন্য একেবারেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে এই টিডিপি এবং জেডিইউ। এবং আপনারা সকলেই জানেন যে রাজনীতিতে সকলের একটা করে অবস্থান বা একটা করে ভাবমূর্তি তৈরি হয়েছে। এই যে দুই শরিকের ওপর বিজেপিকে ডিপেন্ড করতে হবে, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এনারা দুজনেই রাজনীতিতে পল্টু রাম হিসাবে পরিচিত। বিশেষ করে নীতিশ কুমার, এই দুটি দলই কিন্তু এনডিএর শরিক ছিলেন, কিন্তু 2019 সালে চন্দ্রবাবু নাইডু এনডিএ থেকে বেরিয়ে এসে আপনাদের মনে রয়েছে তিনি এককভাবে চেষ্টা করেছিলেন যে সমস্ত জোট মিলে নরেন্দ্র মোদীর এগেনস্টে নির্বাচনে দাঁড়ানোর। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও চলে এসেছিলেন সেই চন্দ্রবাবু নাইডু জোট গঠন করার জন্য।
তাকে কিন্তু এবারে ভরসা রাখতে হবে বিজেপিকে। উল্টো দিকে যে পল্টুরাম, নীতিশ কুমার, তিনি আজ কোথায় আছেন কাল কোথায় আছেন সেটা একেবারেই পরিষ্কার নয়। এবং আপনারা জানেন এবারেও যে লোকসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগেই এই পল্টুরাম নীতিশ কুমারই কিন্তু নরেন্দ্র মোদীর এগেনস্টে একটা ইন্ডিয়া জোট তৈরি করার জন্য সব থেকে প্রথম উদ্যোগ নিয়েছিলেন। এবং আপনাদের মনে রয়েছে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয়েছিল এই পল্টুরামের বিহারে। সেই পল্টুরাম নীতিশ কুমার হঠাৎ করেই ইন্ডিয়া গঠবন্ধন থেকে বেরিয়ে রাতারাতি বিজেপিতে যোগদান করলেন এবং তেজস্বী যাদবকে একেবারেই বাদ দিয়ে একক মুখ্যমন্ত্রীর পদে চলে এলেন। সেই পল্টুরামের ওপর ভরসা করে বিজেপিকে 5 বছর রাজত্ব চালাতে হবে। অর্থাৎ একেবারেই আপনারা বলতে পারেন যে বালির বাঁধ দিয়ে একটা সরকার তৈরি করতে হবে। যদিও বালির বাঁধ নয় কি কারণে সেটা একটু পরে ব্যাখ্যা করছি, আপনাদের একটু ধৈর্য ধরুন। কিন্তু আপাত দৃষ্টিতে পরিষ্কার আপনারা মনে করতে পারেন একেবারে বালির বাঁধ দিয়ে কিন্তু সরকারটা গঠন হবে। এই পল্টুরাম যদি কোনোদিন এদিক থেকে ওদিক করে যায় তাহলে নিশ্চিতভাবে বিজেপি তাদের সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিতে পারবে না এবং আগামী 5 বছর তারা সরকারে থাকতে পারবে কিনা সে নিয়ে কিন্তু একটা প্রবাবিলিটি অবশ্যই তৈরি হয়েছে। গত 2 বছরের যে বিজেপির সরকার দেখেছি তার থেকে এই সরকার সম্পূর্ণরূপে আলাদা। সেই কারণে আপনারা দেখবেন আগামী 5 বছরে ভারতের অগ্রগতি বলুন, বড় বড় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বলুন কিংবা বিদেশ নীতি বলুন, এই সমস্ত কিছুই অনেকটাই আঘাতপ্রাপ্ত হবে। এমনকি এই যে জিডিপি রেট বা জিডিপি গ্রোথ মোদির সরকারের আমলে যেভাবে জিডিপি বা অর্থনীতি লাফিয়ে লাফিয়ে বেড়েছে এবং 5 নম্বরে এই মুহূর্তে রয়েছে, মোদী সরকার চেষ্টা করছে 3 নম্বরে নিয়ে আসার জন্য, সেটাও কিন্তু সন্দেহের মধ্যে পড়ে যাবে এই রকম একটা আনস্টেবল গভর্নমেন্ট থাকলে। আপনাদের দেখাতে চাইবো একটা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। পল্টুরাম নীতিশ কুমার যখন তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী বাসভবনে মিটিংয়ে যোগ দেওয়ার জন্য আসছিলেন তখন তিনি একই প্লেনে এসেছেন তেজস্বী যাদবের সঙ্গে, যে তেজস্বী যাদব হচ্ছেন ইন্ডিয়া জোটের প্রতিনিধি। প্রথমে তাদের দেখা গিয়েছিল যে নীতিশ কুমার সামনের সিটে বসে আছে আর 2টো সিট পরে বসে আছে তেজস্বী যাদব, কিন্তু পরে দেখা গিয়েছে তারা পাশাপাশি সিটে বসে রয়েছেন। তাই আপনাদের আমি পরিষ্কার করে বলতে চাই এই নীতিশ কুমার একেবারেই রাজনীতিতে একটা বিভীষণের চরিত্র প্লে করে। এনার কোনো ক্রেডিবিলিটি নেই, এনাকে নিয়ে সরকার গঠন করা যায় না। শুধু যদি নীতিশ কুমার বেরিয়ে যায়, বাকি চন্দ্রবাবু সহ বাকি শরিকরা যদি থেকে যায় তাহলেও কিন্তু বিজেপি গভর্নমেন্ট টিকে যাবে। কিন্তু দুজনাই যদি ছেড়ে দেয় একমাত্র তখনই বিপদে পড়বে। আমি একেবারেই ভরসা রাখছি না এই পল্টুরাম নীতিশ কুমারের ওপর, কারণ তাকে যদি কোনো রকমের বড় টাকার প্রলোভন দেওয়া হয় কিংবা বড় কোনো অপরচুনিটির প্রলোভন দেওয়া হয় তিনি যে কোনো সময় কিন্তু পাল্টি খেয়ে যাবেন। যদিও পরিষ্কার করে হয়তো বলা হয়নি, আপনাদের বলে দিই যে গতকাল ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মিটিং হয়েছে, যে মিটিং এর ছবি আপনারা দেখছেন, সেখানে কিন্তু এনারা দুজনেই সম্মতি হয়েছেন যে তারা এনডিএর সঙ্গে থেকে সরকার গঠন করবেন। কিন্তু আমি তার সত্ত্বেও বলছি এনাদের যা রাজনৈতিক নেচার, এনাদেরকে কেউ বিশ্বাস করতে পারে না এনারা আজ কি করবেন কাল কি করবেন। হয়তো 2 মাস 3 মাস ঠিক চলবে, তারপরে কোনো একটা সিদ্ধান্তে এদিক ওদিক হলেই দেখবেন ছেড়ে বেরিয়ে চলে আসলো। তারপরে আপনারা জানেন যে এনারা তো ভালোভাবেই বুঝে গিয়েছেন যে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই তাদের ওপর মুখাপেক্ষী হয়ে কিন্তু বিজেপিকে চলতে হবে। সেই কারণে দর কষাকষিটাও কিন্তু এরা একেবারে দারুণভাবে করতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে চন্দ্রবাবু নাইডু তিনি দাবি করেছেন তাকে লোকসভার স্পিকারের পদ দিতে হবে, তার দল থেকে 3জন ক্যাবিনেট মন্ত্রী দিতে হবে এবং 2জনকে প্রতিমন্ত্রী করতে হবে। অর্থাৎ ইতিমধ্যেই 5টি গুরুত্বপূর্ণ তিনি মন্ত্রিসভার দায়িত্ব চেয়ে নিয়েছেন। 5টি, জিতেছেন মাত্র 16টিতে, চেয়ে নিয়েছেন 5টি গুরুত্বপূর্ণ পদ এবং তার সঙ্গে নাকি মোটা একটা টাকারও দাবি করেছেন বলে এটাও শোনা যাচ্ছে। আর অন্যদিকে যদি নীতিশ কুমারের আমরা লক্ষ্য করি তাহলে নীতিশ কুমার দাবি করেছেন যে তাদের দলের 3জনকে ক্যাবিনেট মন্ত্রী করতে হবে, তিনি তো থাকবেনই তাদের মধ্যে, এবং বিহারকে বিশেষ রাজ্যের তকমা দিতে হবে। কাজেই বুঝতেই পারছেন একেবারে তীব্র দরাদরি। নিশ্চিতভাবে বিজেপিকে সরকার গঠন করতে হলে কিছুটা নেগোশিয়েট করে একেবারে তাদের কথাকে মেনে নিতে হবে। তবে যেটা শোনা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী
এই চার মন্ত্রক কিন্তু তারা দাবি জানাচ্ছেন না। তারা বলেছেন বিজেপির তরফ থেকেই অন্তত এই চারটে গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রক তারা অন্তত দাবি জানাচ্ছেন না। এটা একটা শুভ লক্ষণ এবং নিশ্চিতভাবে বিজেপিকেও কিন্তু তাদের কথা মানতেই হবে। এই রকম একটা সরকার গঠন হতে চলেছে এবং এটাতে দোষের কারুর নয়। এটাতে আপনারা যদি কাউকে দোষারোপ করেন, দোষারোপ কারুর নেই। দোষারোপ যদি করতে হয় তাহলে আমাদের, তার কারণ আমরা এই ধরনের একটা কিন্তু সরকার বেছে নিয়েছি। দেখুন, আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন, আমি বলবো এর থেকে কিন্তু ভালো হতো যদি কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেত, তাহলেও কিন্তু আমি বলতাম এর থেকে স্টেবল গভর্নমেন্ট হতো। কিন্তু এই ধরনের গভর্নমেন্ট, আর আমাদের রাজনৈতিকবিদদের নেচার তো আমরা সকলেই জানি কিভাবে স্বার্থপরতার, দেশ উচ্ছন্নই যাক, রাজ্য উচ্ছন্নই যাক, আমাদের পলিটিক্যাল কেরিয়ার এবং আমাদের বংশে যারা রয়েছে তাদের উন্নতি, এইটাই আমাদের রাজনৈতিক নেতৃত্বের প্রধান কর্তব্য হয়ে থাকে। তাই এইরকম একটা সরকার গঠনের সিদ্ধান্ত ভারতবর্ষের জনতা আমরা নিয়েছি, এর ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হবে এবং এর সুযোগ নেবে যেমন পড়শি দেশ পাকিস্তান বলুন, শ্রীলঙ্কা বলুন, মালদ্বীপ বলুন এবং বাইরের আরো দেশ চায়না, রাশিয়া, এরা তো থাকবেই। নির্বাচনে অংশগ্রহণ করে যে ভুল আমরা করেছি, আগামী 5 বছরে তার খেসারত আমাদেরই দিতে হবে, একথা আপনারা মিলিয়ে নেবেন এবং অর্থনীতির গতি আপনারা দেখে যাবেন যে কিভাবে স্লথ হয়ে যাবে বলে আমার বিশ্বাস। এবং 5 বছর সরকার সত্যি সত্যি টিকবে কিনা, এই নীতিশ কুমারের মতো পল্টুরামকে নিয়ে 5 বছরের সরকার টেকানো, কিংবা চন্দ্রবাবু নাইডু একজন সেকেন্ড পল্টুরাম, তাকে নিয়ে 5 বছরের সরকার টেকাতে গেলে প্রচুর কম্প্রোমাইজ করতে হবে, প্রচুর কম্প্রোমাইজ করতে হবে। এত কম্প্রোমাইজ করে একটা সরকার টিকবে কিনা যথেষ্টই সন্দেহ। কিন্তু এবার একেবারে পর্বের শেষে আপনাদের জানাই যে উল্টো দিকটা। আচ্ছা, উল্টো দিকের যারা আপনারা সমর্থক রয়েছেন কিংবা নেতৃত্বরা রয়েছেন, তারা আবার নাকি সম্ভাবনা খুঁজছেন যে তারা সরকার গড়বেন। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এটা আবার কোনো সম্ভাবনা নাকি। কংগ্রেস এককভাবে পেয়েছে 99টা আসন, ম্যাজিক ফিগার হচ্ছে 272। কতগুলো শরিককে নিলে তবে একটা সরকার গঠনের জায়গায় তারা যাবেন বলুন তো? শুধু সম্ভবত বিজেপিকে বাদ দিয়ে ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল রয়েছে সবাইকে নিয়ে নিতে হবে, তাহলেই একমাত্র বোধহয় এই ইন্ডিয়া জোট তারা ক্ষমতায় আসতে পারবে। এই মুহূর্তে ইন্ডিয়া জোট তারা লড়েছিল, মাত্র 235 পেয়েছে। এখনো ম্যাজিক ফিগার ছুতে তাদের অনেকটা বাকি। এমনকি এই চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারও যদি তাদের দলে যোগ দিয়ে দেয়, তাহলেও তারা ম্যাজিক ফিগার ছুতে পারবে না, 10টা 9টা সিট মতো তারা কম পড়বে। মানে হচ্ছে আরো বিজেপির যারা ছোট ছোট শরিক দল আছে তাদেরকেও নিয়ে নিতে হবে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে বিজেপি ছাড়া বাকি সবাইকে নিয়ে নিতে হবে, তাহলেই একমাত্র ওনারা সরকার গঠন করতে পারবে। ধরুন, এটা তো একেবারে ইম্পসিবল, কোনোদিনই সম্ভব নয়। এবং আমি 1 মিনিটের জন্য, কিছুক্ষণের জন্য তর্কের খাতিরে ধরে নিচ্ছি, ধরুন এরকম একটা ঘটে গেল যে বিজেপিকে ছেড়ে সবাই বললো আমরা নিজেরা সরকার গড়ব। এবার আপনারা বলুন তো, যে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে বিজেপি গভর্নমেন্ট টিকবে কি করে, এই মাত্র 3টি দল নিয়ে আমরা কথা বললাম, 3টি দলের মধ্যে মন কষাকষি হতে পারে, সেই কারণে আমরা বললাম যে একটা আনস্টেবল সরকার 5 বছর তারা টিকবে কি করে। সেখানে একটা 30-40টা দল মিলে যদি সরকার গঠন করে তর্কের খাতিরে, সেই সরকারটা টিকবে? মানে আমি বলছি 5 বছরের কথা আপনারা ছেড়ে দিন, 5 মাসও টিকবে, 2 মাসও টিকবে? সেই সরকারটা এমনিই ভেঙে যাবে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বৃহত্তম শরিক ইন্ডিয়া জোটের, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে মেনে নেবেন? বিভিন্ন ক্ষেত্রে তিনি বলেছেন এই রাহুল গান্ধীর জন্যই মোদির এই বাড়বাড়ন্ত। এবং নির্বাচনের আগে, নির্বাচনের ঠিক কয়েক মাস আগেই বলেছিলেন যে কংগ্রেস এবারে 40 আসন টপকাতে পারবে কিনা সন্দেহ। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে 29টা সিট রয়েছে, সেই কি কংগ্রেসের কাছে থাকবে? এটাই সব থেকে বড় সন্দেহ। এবং আমি আপনাদের বলছি যে রাজনীতি 5 বছর কিন্তু উথাল পাথাল হবে, কোন দিকে কে মোড় নেমে কেউ বলতে পারবে না। এমনকি এটাও আপনাদের আমি বলছি, খুব ক্ষুদ্র হলেও সেই সম্ভাবনা কিন্তু তৈরি থাকবে বা ওপেন থাকবে যে দেখবেন এরকমও হতে পারে যে যদি ধরুন চন্দ্রবাবু নাইডু বেরিয়ে গেল বা অন্য কেউ বেরিয়ে গেল, তখন আবার মমতা বন্দ্যোপাধ্যায় এরকম করবেন না তো যে বিজেপির সঙ্গে তারা আবার যোগ বেঁধে বলবেন যে আমরা আর বিজেপি মিলে সরকার গঠন করব, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করবেন যে আমাকে প্রধানমন্ত্রী করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী করতে হবে, অর্থমন্ত্রী করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাহলে এই শর্তে আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে রাজি রয়েছি। এবং যদি বিজেপি আর তৃণমূল কংগ্রেসের নাম্বারটা আপনারা যোগ করে নেন, তাহলে কিন্তু ওই ম্যাজিক ফিগারের আশপাশে চলে আসবে। কাজে এরকম কোনো আবার ঘটনা ঘটবে না তো? যদি আমরা দেখি যে পল্টুরাম পাল্টি খেয়ে গিয়েছে, তাহলে ইন্ডিয়া জোটেরও তো অনেক পল্টুরাম রয়েছে,
তারাও যদি অফার পায় যে আমাকে প্রধানমন্ত্রী করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রী করা হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ছেড়ে দিন, যদি ভাবেন যে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হবে, আমাকে অর্থমন্ত্রী করা হবে, আর অভিষেককে রেলমন্ত্রী করে দেওয়া হলো, বা আরো বড় কোনো মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো, এত বড় লোক কি তৃণমূল কংগ্রেস সামলাতে পারবে? কাজেই শুধুমাত্রই এটাই আপনাদের বলছি যে আমরা লাস্ট 10 বছরে যে ধরনের স্টেবল গভর্নমেন্ট দেখেছি, শুধু উন্নতি দেখেছি, ডিবেট দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু এই যে 5 বছরের সরকার আমরা দেখবো না, আজকে আপনারা এক খবর শুনছেন, কালকে শুনবেন যে একটা চমক কিছু একটা ঘটে গেছে, 3 মাসের মধ্যে দেখবেন একটা পুরো উল্টে গেছে, মারাত্মক মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আগামী 5 বছরে। তার জন্য আপনারা সকলে মিলে রাজনৈতিকভাবে প্রস্তুত হয়ে যান, এবং এর প্রভাব আমার আপনার সকলের এসে আঁচ পড়বে। দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বলুন, গ্যাসের দাম থেকে শুরু করে বলুন, চাকরি বলুন, প্রতিরক্ষা বলুন, জঙ্গি মোকাবিলা বলুন, সব দিক থেকে কিন্তু ভারতবর্ষের অবস্থা বিগত 10 বছরের থেকে আমার মনে হয় না খুব একটা ভালো জায়গায় যাবে। তার একমাত্র কারণ আমরা একটা স্টেবল গভর্নমেন্টকে চুজ করে দিইনি। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত লিখে জানাবেন। তবে জাতীয় রাজনীতি একেবারে রঙিন হতে চলেছে, আপনারা নজরে রাখুন। আমাদের চ্যানেলের প্রত্যেকটি এইভাবে অ্যানালিসিস করে আপনাদের সামনে খুব সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব, যেটা একেবারে লেম্যান হয়েও আপনারা বুঝতে পারবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।